প্রকার শ্রদ্ধায় ২১-এর ভাষা শহীদদের স্মরণ করছে জাতি। সারা দেশে প্রভাত ফেরিতে সর্বস্তরের ঢল। বাংলা সহ সকল মাতৃভাষার প্রকৃত মর্যাদা দাবি। শহীদ ভাইরা যেভাবে আত্মত্যাগ করেছে ভাষার জন্য 1952 সালে, সেটা আমরা মন থেকে ধারণ করে আমি ভাষা দিবসে ফুলটা দিতে এসেছি। I think it's a great honor to sacrifice for your country. ২১-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। মন্ত্রিপরিষদের সদস্য সহ সংসদের বিরোধী দলের নেতাদেরও শ্রদ্ধা নিবেদন। বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা। ৫২-র ধারাবাহিকতায় বৈষম্যহীন গণতান্ত্রিক দেশ করার অঙ্গীকার। জনগণের কল্যাণের জন্য আমরা কাজ করতে সক্ষম হব। আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রকে সংহত করতে সমর্থ হব। বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লড়াই জাতীয় নাগরিক পার্টি এনসিপি চালিয়ে যাবে। আমাদের এই লড়াই অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত বাংলাদেশে একটি মানবিক সমাজ কায়েম না হবে। ভাষার লড়াইয়ের ৭৪ বছরেও অবহেলিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা। বিনামূল্যে বই মিললেও দক্ষ শিক্ষক সংকটের অভাবে ব্যাহত পাঠদান। এবং সুপ্রিম কোর্টের রায়ে আগের শুল্ক বাতিল হলেও নতুন করে ১০% সম্পূরক শুল্ক আরোপ ট্রাম্পের। তবে এবার লাগবে কংগ্রেসের সমর্থন। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে এখন ঢাকা। আর এই পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেদি নানি। ১৯৫২ সালের এই দিনে ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন সালাম, বরকত, রফিক সহ অনেকে। রক্তের দামে বাংলা পেয়েছিল রাষ্ট্রভাষার মর্যাদা। এই লড়াইয়ের শহীদদের স্মরণেই আজ ভোরের আলো ফোটার সঙ্গে সর্বস্তরের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে। ফুলেল শ্রদ্ধার পাশাপাশি সবার কণ্ঠে ছিল ভাষার মর্যাদা ও আত্মপরিচয়ের প্রশ্নে আপোষহীন থাকার অঙ্গীকার। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছে আতিক মেজবা লগ্ন। আমার সন্তানকে নিয়ে শহীদ মিনারে এসেছি এটা শেখানোর জন্য, নতুন প্রজন্মকে এটা দেখানোর জন্য যে এটা কিভাবে সে বুকে লালন করবে। বর্তমান প্রজন্ম অনেক বেশি করে এটিকে ধারণ করে এবং লালন করে এবং এটাকে ফিল করতে পারে। তারা একই সাথে যখন ২৪-এর কথা বলে, তারা ৭১-এর কথা বলে, তারা ৫২-র কথা বলে। উপলব্ধিটা তো অবশ্যই আমরা ভাষা শহীদদের প্রতি আমাদের যে চেতনা, যে শ্রদ্ধাবোধ, সেটা জানানোর জন্যই এসেছি। আমি আসলে ছোটবেলা থেকেই আমি আমার বাবার সাথে প্রভাত ফেরিতে আসতে ইউজ টু, এই জন্য আমি এখন ট্রাই করি আমার বাচ্চাদেরকে সাথে নিয়ে আসার জন্য। আজকে ২১শে ফেব্রুয়ারি ভাষা শহীদদেরকে ফুল দিতে এসেছি। আমি অনেক কিছু দেখেছি, আমি অনেক কিছু অনুভব করেছি, আমার অনেক ভালো লাগছে। শহীদ মিনার প্রাঙ্গণে ফুলের এই ঢেউ খেলানো পাপড়ির স্তবকে রয়েছে স্মৃতি, শ্রদ্ধা আর ভালোবাসা। শপথ একটাই, আত্মপরিচয়, মাতৃভাষা আর শেকড়ের প্রশ্নে কোনো ছাড় নয়। আর হয়তো এভাবেই অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশের লক্ষ্যে এগিয়ে যাবে বাঙালিরা। আতিক মেজবা লগ্ন, এখন ঢাকা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে শ্রদ্ধা জানাতে স্মৃতির মিনারে এখনও ঢল সর্বস্তরের মানুষের। আর সে খবর জানাতে শহীদ মিনার থেকে যুক্ত আছেন সহকর্মী সাজিদা রাফাত ও তানজিলা খান মিম। শুরুতে চলে যাব মিমের কাছে। মিম, এই যে বেলা বাড়ার সাথে সাথে তো জনসমাগম বাড়ছে, তো এখন শহীদ মিনার প্রাঙ্গণে কেমন ভিড় দেখছেন জানাবেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে
মানুষের সংখ্যা, যারা সাধারণ মানুষ তাদের সংখ্যা কিছুটা কমছে, তবে যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আসছেন। একই সঙ্গে সাজিদ, আপনার সঙ্গে একটু এবার আমরা যে বিষয়টি নিয়ে আজকে একবারও আলোচনা করা হয়নি সেই বিষয়টি নিয়ে কথা বলতে চাই। সেটি হচ্ছে আমরা এই যে সবাই মিলে ফুলের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে আসছি, এই শহীদ স্মৃতি স্তম্ভটি আসলে কিভাবে তৈরি হয়েছিল? 1952 সালের 21 ফেব্রুয়ারি প্রথম কিন্তু যিনি শফিকুর সালাম জব্বার বরকতের উপর গুলিবর্ষণ হয়, তাদের স্মৃতিচিহ্ন এবং তাদের আত্মত্যাগকে স্মরণ করে রাখতে যেদিন বাংলা ঘোষণা হয় সেদিনই রাজশাহী কলেজে মহিলা যে হোস্টেল রয়েছে সেখানে সেই হোস্টেলের সামনে কিন্তু প্রথম এই বাংলাদেশে শহীদদের স্মরণে, ভাষা শহীদদের স্মরণে যে স্মৃতিস্তম্ভটি করা হয় সেটি ছিল প্রথম ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনার। তবে সেই শহীদ মিনারটির স্থায়িত্ব খুবই কম, কারণ সেটি খবর পাওয়া মাত্রই কিন্তু আসলে পাক বাহিনী, পাকিস্তানের যারা পশ্চিম পাকিস্তানের যারা ছিল দায়িত্বরত অবস্থায়, তখন তারা সেই স্মৃতিস্তম্ভটি ভেঙে দেয়। এরপরে কিন্তু পরদিন 22 ফেব্রুয়ারি এই ঢাকা মেডিকেলের সামনে তারপর আবার একটি শহীদ মিনার তৈরি করা হয়, খুবই কাঁচা হাতে জাস্ট কাগজের মধ্যে শহীদ মিনার লিখে একটা শহীদ মিনার তৈরি করা হয় এবং সেই শহীদ মিনারটি উদ্বোধন করেন আরেকজন ভাষা শহীদের বাবা। তারপর সেই শহীদ স্মৃতিস্তম্ভটিও ভেঙে দেওয়া হয় এবং তারপর আবারও শিক্ষার্থীরা মিলে আরেকটি শহীদ মিনার তৈরি করেন, সেটিও একজন শহীদের মা উদ্বোধন করেন এবং সেটির স্থায়িত্ব ছিল 3 দিন মাত্র। সেই 3 দিন থাকার কারণ হচ্ছে সেই শহীদ মিনারটিও ভেঙে দেওয়া হয় এবং এরপর 1957 সালে তৎকালীন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছিল তার তত্ত্বাবধানে এই যে এই শহীদ মিনারটি সেটি বানানো হয়। 1997 সালে তার কাজ শেষ হয়, তারপর কিন্তু কয়েক বছর লাগে এই শহীদ মিনারটি নির্মাণ করতে। বছর বছর এই কেন্দ্রীয় শহীদ মিনারটিতেই যারা এই রাজধানীবাসী রয়েছেন তারা ফুলের শ্রদ্ধা জানান, সারা বিশ্বের মানুষ আসছেন এখানে, ঢাকার বাইরে কিন্তু ঢাকার বাইরের বিভিন্ন জায়গায় এই শহীদ মিনারগুলো ভাষা শহীদদের স্মরণে সেই স্মৃতিস্তম্ভ হিসেবে তৈরি করা হয়েছে। এই যে বলছিলাম আমরা সকাল থেকেই সারা দেশের মানুষজন এবং দেশের বাইরে যারা মানুষজন, বিশ্ববাসী আজকের এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করছে। আপনার কাছে আসলে কি মনে হয় মাতৃভাষা দিবস পালনের যে আসলে মাহাত্ম্য ছিল কিংবা যে পেছনে তাৎপর্য ছিল সেটিকে সঠিকভাবে পুরো বিশ্বের কাছে আমরা তুলে ধরতে পেরেছি? বিশ্বের কাছে তো অবশ্যই তুলে ধরতে পেরেছি আমরা, কেননা আজকে শুধু বাংলাদেশটা 188টি দেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে। আমার এই মুহূর্তে একটা কবিতার কথা মনে পড়ছে। আল মাহমুদ লিখে গিয়েছিলেন যে ফেব্রুয়ারির 21 তারিখ দুপুরবেলা অক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতেরই রক্ত। এই যে এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি, ঠিক মাথার উপরে গনগনে সূর্য, দুপুর এখন, সেই সময়ের কথা চিন্তা করলে হয়তো তিনি সেই দিনটার কথা চিন্তা করে হয়তো লিখেছিলেন যে বরকতের রক্ত ঝরেছিল যেদিন সালামের রক্ত ঝরেছিল এই ঢাকা মেডিকেলের পাশে আমতলায়। তাদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলা ভাষা পেয়েছি এবং সেটি আজকে বিশ্বব্যাপী পালিত হচ্ছে। এবং 1999 সালে জাতিসংঘের যে পরিষদ, সেখানে 30তম পরিষদে কিন্তু এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃতি পায় বাংলাদেশের এই রাষ্ট্রভাষা বাংলা। এবং তারপর থেকেই কিন্তু শুধু বাংলাদেশ না, বাংলা ভাষাভাষী আরও 188টা দেশ বিশ্বের বুকে বাংলাদেশিদের একটি মর্যাদার জায়গায় কিন্তু পৌঁছে গিয়েছে এই বাংলা ভাষা। এবং সেই বাংলায় আমরা কথা বলছি, আজকে আমাদের দর্শকদের সামনে আমরা কথা বলছি এবং সারা বাংলার মানুষ বাংলায় কথা বলছে, বাংলায় গান গাইছে, বাংলায় তাদের মনের ভাব প্রকাশ করছে। এটি নিঃসন্দেহে বড় একটি পাওয়া আমাদের। এবং এই পাওয়ার পেছনে যে রক্তের ত্যাগ, যে রক্তদান, সেটি কিন্তু ভুলবার নয়। এবং সেই ত্যাগ ধারণ করেই কিন্তু আমরা আজকে এই স্মৃতির মিনারে এসেছি। সেই শহীদ মিনারে ঢল নেমেছে নানা বয়সী মানুষের, সব পেশাজীবী, ছাত্র, শিক্ষক, ছোট বাচ্চা, শিশু, অভিভাবক, সবাই তাদের স্মরণ করেই এই শহীদ মিনারে এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে। এবং বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখছি কিছুটা কমে গিয়েছে মানুষের সংখ্যা, কেননা রমজান মাস, সকাল থেকে মানুষের একটা ভিড় ছিল, চাপ ছিল। সেই চাপটা আমরা দেখেছি 11টা সাড়ে 11টা পর্যন্তই কিন্তু বেশ ভালো মতো ছিল। ঠিক এখন 12টা পেরিয়ে গেছে, এখন কিন্তু মানুষের সংখ্যা কিছুটা কমতে শুরু করেছে। তবে দলে দলে কিন্তু এখনো খণ্ড খণ্ড ভাবে মানুষ আসছে। একদমই তাই।
আপনি একটি কবিতার কথা বলছিলেন, আমি আরেকটি কবিতার কথা বলে শেষ করতে চাই। মোদের গরব মোদের আশা আমর এই বাংলা ভাষা। বাংলা ভাষার প্রতি আমাদের যে প্রেম, আমাদের যে টান, জন্মের পর আমরা মায়ের ভাষা থেকে যে ভাষাটি শিখি সেটি তো আমাদের মাতৃভাষা। সেই মাতৃভাষাকে সম্মান জানানো, শ্রদ্ধা জানানো শুধু বছরের এই একটি দিনকে ঘিরে যেন সীমাবদ্ধ না থাকে, সেটি যেন সারা বছরই আমাদের মনে থাকে এবং সারা বছরই যেন আমরা সেই ভাষার মান বজায় রেখে চলতে পারি। তেমনটাই কিন্তু আসলে এখানে যারা আসছেন সকলেরই কামনা। এই ছিল এখন পর্যন্ত অ্যানি শহীদ মিনার থেকে আমাদের কাছে সবশেষ। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। ভাষার দাবিতে যারা প্রাণ দিয়েছিলেন সেই বীর সন্তানদের স্মরণ করছে গোটা দেশ। ২১-এর প্রথম প্রহরে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিসভার নবনিযুক্ত সদস্যরা শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর পর সর্বস্তরের জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জাতীয় শহীদ মিনার। এ নিয়ে আরও জানাচ্ছেন শাহাদত অভ্র। ভাষার অধিকার আদায়ের সংগ্রামে ২১শে ফেব্রুয়ারি শুধু একটি তারিখ নয়, এটি আত্মত্যাগের মহাকাব্য। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার মর্যাদা রক্ষায় যে রক্ত ঝরেছিল তা আজ বিশ্বসভায় স্বীকৃত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। বাঙালির ভাষা আন্দোলন এখন আর কেবল এ ভূখণ্ডের ইতিহাস নয়, এটি বিশ্বের সব ভাষাভাষী মানুষের সাংস্কৃতিক অধিকার রক্ষার প্রতীক। প্রতি বছরের মতো ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নেমে আসে গভীর আবহ। রাত পেরিয়ে ঘড়ির কাঁটায় যখন নতুন দিনের সূচনা, তখন সেখানে উপস্থিত হন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। তাদের স্বাগত জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ১২টা ১ মিনিটে শহীদ বেদিতে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন শহীদ বেদিতে। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবকের রঙিন পুষ্পমালার আড়ালে যেন লুকিয়ে থাকে ইতিহাসের রক্তিম স্মৃতি। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। নীরবতার মধ্যেই উচ্চারিত হয় জাতির কৃতজ্ঞতা। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করলেন। শ্রদ্ধা নিবেদনের পর ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৫২ ভাষা আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছিলেন সকলকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। এরপর সদ্য গঠিত মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে আবারও শহীদ বেদিতে ফুল দেন প্রধানমন্ত্রী। সম্মিলিত এই শ্রদ্ধাঞ্জলিতে প্রতিফলিত হয় রাষ্ট্রের আনুষ্ঠানিক অঙ্গীকার, ভাষার মর্যাদা অটুট রাখার প্রত্যয়। তারপর জিয়া পরিবারের পক্ষে জুবাইদা রহমান ও জায়মা রহমানকে নিয়ে শহীদ বেদিতে ফের শ্রদ্ধা জানান তারেক রহমান। এরপর ৩ বাহিনীর প্রধানগণ শ্রদ্ধা জানান ৫২ ভাষা আন্দোলনে শহীদ সন্তানদের প্রতি। ২১-এর প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করেন বিরোধী দলের নেতা জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। এরপর বিভিন্ন দেশের কূটনৈতিকরা শহীদ বেদিতে শ্রদ্ধা জানান। পরে সর্বস্তরের জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। ৭৪ বছর আগে যেই দামাল ছেলেরা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলেন তাদের শ্রদ্ধা জানাতে এখানে এসেছেন হাজারো মানুষ। সারা বিশ্বে এ দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে। তবে এখানে আসা প্রত্যেকেই বলছেন যদি তাদের প্রতি সম্মান জানাতে হয় তবে সর্বস্তরে শুদ্ধ বাংলা ভাষাকে পৌঁছে দিতে হবে। শাহাদাত অভ্র, এখন, ঢাকা। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা বলেন ৫২, ৭১ ও ২৪-এর শহীদদের প্রেরণা নিয়েই বৈষম্যহীন দেশ করতে চান তারা। পরে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত শেষে জামায়াত আমির বলেন ন্যায় বিচার প্রতিষ্ঠার আগ পর্যন্ত চালিয়ে যাবেন রাজনৈতিক সংগ্রাম। এ নিয়ে আরও জানাচ্ছেন হোসেন জাহিদ। অপমানে যেদিন জ্বলে উঠেছিল বর্ণমালা, সেই দিনের ৭৪ বছর পূর্ণ হলো আজ। ৫২ সেই ভাষা আন্দোলনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে মধ্যরাতের নির্জনতা ভেঙে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। দলের পক্ষ থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির মহাসচিব স্মরণ করিয়ে দেন
২১ মানে মাথা নত না করা। অনুপ্রেরণা, সে অনুপ্রেরণা নিয়ে আমরা সামনের দিকে নিঃসন্দেহে জনগণের কল্যাণের জন্য আমরা কাজ করতে সক্ষম হব। আমাদের মাতৃভাষাকে আমরা আরও সমৃদ্ধ করতে সক্ষম হব, আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করতে সক্ষম হব। প্রথম প্রহরে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নেতারা। পরে জোটের অন্যতম শরিক দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আহ্বান জানান দেশের সকল ভাষার মর্যাদা রক্ষার। আমাদের ভাষা আন্দোলনের শহীদ, ৭১-এর শহীদ এবং ২৪-এর শহীদদের আত্মত্যাগ এবং লড়াইকে ধারণ করে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লড়াই জাতীয় নাগরিক পার্টি এনসিপি চালিয়েছে। শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ২১-এর শিক্ষা সবার জন্যই প্রাথমিক পাঠ বলে রায় দেন অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। গত ১৭ বছর আমরা এই ধরনের একটা মুক্ত পরিবেশে, একটা অবরুদ্ধ অবস্থা থেকে বেরিয়ে এসে আমরা আসলে ভাষা শহীদদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানানোর যে পরিবেশ তৈরি হয়েছে, আমি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। ২১শে ফেব্রুয়ারি হচ্ছে আমাদের সংগ্রাম করা শেখানোর প্রথম পাঠ, যে আমাদের ভাষার অধিকার কেড়ে নেওয়ার যে প্রতিবাদে আমরা যে রক্ত দিয়েছিলাম, সেই রক্ত দেওয়ার আমাদের যে অনুপ্রেরণা, এটা হচ্ছে আমাদের ২১শে ফেব্রুয়ারি। রাতেই আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত করেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, ন্যায়ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ না হওয়া পর্যন্ত লড়াই জারি রাখবে জামাত। বাংলাদেশ জামাত ইসলামী মানুষের অধিকারের জন্য এই লড়াই করে এবং আমাদের এই লড়াই অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত বাংলাদেশে একটি মানবিক সমাজ কায়েম না হবে, যেখানে মানুষ ন্যায় বিচার পাবে, দুর্নীতিমুক্ত হবে, সাদার কলুষিত কালো থাবা থেকে মানুষ মুক্তি পাবে। যখনই হৃদয় শাসন করবে শূন্যতা, তখনই ভাষা শহীদদের আত্মত্যাগ প্রেরণা হিসেবে কাজ করবে, এমন প্রত্যয় জানান শ্রদ্ধা নিবেদন করতে আসা সর্বসাধারণ। হোসেন জাহিদ, এখন, ঢাকা। যথাযথ মর্যাদায় রাজশাহীতেও পালন হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদ আব্দুস সালামের জেলা ফেনীতে রয়েছে নানা আয়োজন। এ নিয়ে জানাতে রাজশাহী শহীদ মিনার থেকে যুক্ত আছেন মারুফ হাসান এবং ফেনী থেকে যুক্ত আছেন সোলাইমান তালিম। শুরুতে চলে যাব রাজশাহীতে মারুফের কাছে। মারুফ, শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর খবর জানাবেন। ভোরের প্রথম প্রহরেই আমরা দেখতে পেয়েছি যে এখানে যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সর্বস্তরের মানুষ কিন্তু প্রভাত ফেরির মাধ্যমে তাদের যে শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে প্রথম যে কার্যক্রম সেটি কিন্তু তারা শুরু করেন এবং দেখতে পেয়েছি যে তারা শ্রদ্ধার ভরে এবং ভাষা শহীদ যারা আছেন তাদের যে জন্য স্মরণে কেন্দ্রীয় যে শহীদ মিনার রয়েছে রাজশাহীতে, সেখানে কিন্তু এসে তারা শ্রদ্ধা নিবেদন করছেন এবং পুষ্পস্তবক অর্পণ সহ এখানে তারা তাদের স্মরণে ১ মিনিট নীরবতাও কিন্তু পালন করছেন। এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে যত বেলা গড়াচ্ছে সেই সংখ্যাটা কিছুটা কমে যাচ্ছে, তারপরেও এখানে বিশেষ করে তরুণ তরুণী যারা আছেন তাদের কিন্তু সংখ্যাটা এখন খুবই বেশি দেখা যাচ্ছে। কারণ দীর্ঘ সময় ধরে যখন এখানে পুষ্পস্তবকের এই শহীদ মিনারের পাদদেশে যখন জমা হচ্ছে, ঠিক সেইগুলোতে কিন্তু তারা এই স্মৃতিটুকু ধারণ করে রাখার জন্য এখানে ছবি তুলছেন এবং পাশাপাশি এখানে যারা তরুণ আছেন এবং বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে একদমই 2 বছর বা তারও চেয়ে কম বয়সী শিশুরাও কিন্তু তাদের বাবার হাত ধরে কিন্তু এখানে ছুটে এসেছেন। অনেকের প্রথমবার এই শহীদ মিনারে আসা। মূলত ভাষা শহীদদের তাদের যে আত্মত্যাগ এবং তাদের যে রক্তদানের ফলে আজকে যে আমরা স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে পারছি, আমাদের মাতৃভাষা বাংলায় কথা বলার মাধ্যমে যে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারছি, এটি কিন্তু বড় একটা অর্জন। তাদের এই অর্জন এবং ভাষা শহীদদের স্মরণেই কিন্তু প্রতি বছর শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। তার ব্যতিক্রম কিন্তু এবছরও ঘটেনি। রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণেই কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সর্বস্তরের মানুষ কিন্তু ছুটে এসেছেন ভাষা শহীদদের স্মরণে এবং তাদের শ্রদ্ধা নিবেদন করার জন্য। এনি রাজশাহী শহীদ মিনার থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ তথ্য। শহীদ দিবসের আরও খবর জানতে এবার চলে যাব ফেনীতে সোলাইমান ডালিমের কাছে। ডালিম, ফেনীতে এই শহীদ দিবস উপলক্ষে কি কি আয়োজন করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাবেন।
যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহর আমরা দেখেছি, প্রথম প্রহর থেকেই ফেনীর যে চারগ্রস্ত শহীদ মিনার রয়েছে সেখানে জনতার ঝল নামে একদম জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, প্রেস ক্লাব, টেলিভিশন, সাংবাদিক ক্লাব সহ অন্যান্য যেসব সংগঠনগুলো রয়েছে সেখানে কিন্তু শ্রদ্ধা জানিয়েছে। এছাড়াও আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু শহীদ মিনারের মানুষের যে ঢল সেটি নেমেছে। নতুন যে প্রজন্ম তারা কিন্তু তাদের বাবা এবং মায়ের সাথে শহীদ মিনারে এসছেন এবং আমাদের যে ভাষায় যারা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের জন্য পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন। আমরা এখন যে স্থানটিতে আছি এটি ফেনীর একমাত্র ভাষা শহীদ শহীদ আব্দুল সালাম, যার যে প্রত্যেক পিতা লক্ষণপুর দাগনভূঞার, সেটি পরবর্তীতে সালামনগর নামকরণ করা হয়েছে। সেই সালামনগরের যে পাঠাগার রয়েছে এবং জাদুঘর রয়েছে এখানে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল থেকেই আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই আলোচনা সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সিভিল সার্জন সহ জেলার যে কর্তা ব্যক্তিরা রয়েছেন তারা অংশগ্রহণ করেছেন। তাদের এই আলোচনায় উঠে এসেছে শহীদ আব্দুল সালামের যে জীবনী রয়েছে এবং ভাষার জন্য তার যে আত্মত্যাগ রয়েছে সেই আত্মত্যাগ এখানে আলোচিত হয়েছে। এছাড়াও আমরা কথা বলেছি এখানকার যারা স্থানীয় রয়েছেন তাদের সাথে, তারা আমাদেরকে যেমনটি বলছেন যে শহীদ আব্দুল সালামের স্মৃতি রক্ষার্থে যে পাঠাগারটি এবং জাদুঘরটি করা হয়েছে এটি আসলে 21শে ফেব্রুয়ারি আসলেই কিন্তু সেটির প্রতি সবার নজর থাকে। বছরের অন্যান্য সময় কিন্তু এই বিষয়টির প্রতি নজর থাকে না, বিষয়টির প্রতি অনেকটা নিবৃতে থাকে এই জায়গাটিকে আরো সচল করার জন্য এবং সাহিত্য চর্চা এবং ভাষা চর্চা বাড়ানোর জন্য কিন্তু স্থানীয়রা দাবি করছেন। এই ছিল আমাদের কাছে ফেনীর দাগনভূঞার সালামনগর থেকে সর্বশেষ। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে বরিশালের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এ সময় গণমাধ্যমের অভিভাবক হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তথ্যমন্ত্রী। ওয়েস্ট বোর্ডকে আমরা সবচেয়ে বেশি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি, যত দ্রুত সম্ভব এটাকে আমরা সময় উপযোগী করতে চাই। আমরা সাংবাদিকদের যে কোনো সমস্যার সমাধানের দায়িত্ব কেবলমাত্র তথ্য মন্ত্রণালয়ের বাইরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা অন্য কোনো মন্ত্রণালয় যাতে যুক্ত না থাকে সে বিষয়ে আমরা পরামর্শ করে ঠিকঠাক করব। কারণ সাংবাদিকতার মতো পেশাতে তাদের যে কোনো ধরনের জবাবদিহিতা তা কেবলমাত্রই সাংবাদিকতার পরিকাঠামোর মধ্যেই হতে পারে, এর বাইরে কারো হস্তক্ষেপ থাকুক তা আমরা চাইব না। ভাষার অধিকারের জন্য লড়াইয়ের ৭৪ বছরেও অবহেলিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা। বিনামূল্যে বই মিললেও দক্ষ শিক্ষক সংকটের অভাবে ব্যাহত হচ্ছে পাঠদান। এজন্য বিশেষায়িত শিক্ষক নিয়োগের পুরনো দাবি উঠে আসছে বারবার। আর এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জিয়াউর রহমান জুয়েল। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ১৪টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস। এদের মধ্যে কোনো কোনো জনগোষ্ঠীর নিজস্ব বর্ণমালা থাকলেও দক্ষ শিক্ষকের অভাবে লিখন পঠন চর্চার ঘাটতি রয়েছে। শিশুরাও বেড়ে উঠছে নিজস্ব বর্ণমালার সঙ্গে পরিচিতি ছাড়াই। এতে নিজেদের ভাষা ও বর্ণমালা হারাতে বসেছে বেশ কয়েকটি জাতিগোষ্ঠী। অবস্থার পরিবর্তনে ২০১৭ সালে এসব নৃগোষ্ঠীর মাতৃভাষায় প্রাক প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালু হয়। এতে চাকমা, মারমা ও ত্রিপুরা শিশুদের নিজেদের ভাষায় পড়ালেখার সুযোগ তৈরি হয়। প্রাক প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত নিজস্ব মাতৃভাষার বই চালু করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। তবে গত ১০ বছরেও পরিস্থিতি বদলায়নি। মাতৃভাষার দক্ষ শিক্ষক না থাকায় এসব বই কোনো কাজে আসছে না। কিছু শিক্ষককে ভাষাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে এই কার্যক্রম চালু করা হলেও থমকেই রয়েছে তা। ভাষা শেখাটা সীমাবদ্ধ না রেখে হাই স্কুল পর্যায়ে নিয়ে গেলে এটা আরেকটু বেটার হবে। এটা কিন্তু শুধুমাত্র লোক দেখানি হচ্ছে, আমরা এই করছি সে করছি, বিভিন্ন ধরনের এই যে কোটি টাকা খরচ, এই কোটি টাকা কিন্তু কাজে আসছে না। মাতৃভাষায় প্রাথমিক শিক্ষাটা বিভিন্ন জায়গায় গিয়ে হুঁশট খাচ্ছে, তো সেই জায়গাগুলোকে আমাদেরকে চিহ্নিত করতে হবে এবং সেই জায়গাগুলো থেকে আমাদের উত্তরণের উপায় খুঁজতে হবে। মাতৃভাষা ভিত্তিক আলাদা শিক্ষক নিয়োগ না দেওয়া পর্যন্ত এই সংকট কাটবে না বলে মনে করেন এই শিক্ষা কর্মকর্তা। এই ধরনের মিক্স কমিউনিটি যখন থাকে সেই ক্ষেত্রে আমাদের এটা হ্যাম্পার হয়। শিক্ষক আছেন হয়তো বাঙালি, স্টুডেন্ট আছেন মারমা, চাকমা, ত্রিপুরা, সেই ক্ষেত্রে তো ওইখানে কোনো মতেই চালু করে যাচ্ছে না। এদিকে মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে জেলা পরিষদের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান। এই বছর থেকে তাদের বেতন একটা দেওয়ার জন্য একটা বিশেষ প্রকল্প আমি নিয়েছি, যাতে তারা বেতন পেয়ে স্বাভাবিকভাবে এই মাতৃভাষার শিক্ষা দিতে পারে।
চলতি শিক্ষাবর্ষে রাঙামাটির 10 উপজেলায় 707টি প্রাথমিক বিদ্যালয়ে চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর শিশুদের মধ্যে 62,426টি মাতৃভাষার বই বিতরণ করা হয়েছে। প্রশিক্ষিত শিক্ষকের মাধ্যমে এসব শিশু নিজ মাতৃভাষায় লেখন পঠনে দক্ষ হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা। এখন রাঙামাটি। মৌলভীবাজার জেলার সর্বত্র বাড়ছে দেশীয় প্রসাধনী সামগ্রীর চাহিদা। বিদেশি প্রসাধনী সামগ্রীর সাথে পাল্লা দিয়ে বিভিন্ন দেশীয় প্রসাধন সামগ্রীর চাহিদা বৃদ্ধি পাচ্ছে। বিউটি পার্লার সহ সর্বোচ্চ দেশীয় অর্থনীতিতে এর প্রভাব পড়ছে। এম এ হামিদের প্রতিবেদনে বিস্তারিত। মৌলভীবাজারের শ্রীমঙ্গল সহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে দেশীয় প্রসাধনী পণ্যের দিকে ঝুঁকছেন গ্রাহকরা। মমতাজ মেহেদিটা ভালো আছে, এই দেশের প্রোডাক্টগুলো অনেক ভালো। কিনতে আসছি মেহেদি, তো আমার পরিবার থেকেই বলা ছিল যে মমতাজ মেহেদি নিয়ে আসার জন্য। অন্যান্য প্রোডাক্ট মমতাজ প্রোডাক্ট ভালো। বিক্রেতারা বলছেন বিদেশি প্রসাধনীর চেয়ে দেশীয় প্রসাধনীর দাম কম এবং মানসম্মত হওয়ায় ক্রেতাদের ভালো লাগা তৈরি হয়েছে। মমতাজটা একটু চাহিদা বেশি, কারণ কাস্টমার রুল করে যে মমতাজ হলে সবচেয়ে ভালো। অনেকেই কিনছেন মমতাজ মেহেদি ও ফেস ওয়াশ। মৌলভীবাজারে দেশীয় প্রসাধন সামগ্রীর বিক্রি ও চাহিদা বেড়েছে বলে জানালেন এই মার্কেটিং কর্মকর্তাও। মহিলাদের প্রসাধনী আইটেমের মধ্যে মোটামুটি এখন মানুষ আমাদের মমতাজের প্রতি এক্সট্রাভাবে ঝুঁকছে, কারণ মমতাজের প্রোডাক্টের কোয়ালিটি এবং গুণগত মান অনেক ভালো। দেশীয় প্রসাধন সামগ্রীগুলো গুণগত মান ধরে রাখলে এর চাহিদা বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রেও দারুণ ভূমিকা রাখতে পারে। এখন মৌলভীবাজার। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সুপ্রিম কোর্টের রায়ে বড় ধাক্কা খেলেও বিকল্প শুল্ক নীতি নিয়ে বাণিজ্য যুদ্ধ চালিয়ে যাবেন ডোনাল্ড ট্রাম্প। আদালতের রায়ে আগের শুল্ক বাতিল হওয়ার পর নতুন করে সব দেশের পণ্যে 10% সম্পূরক শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও এই শুল্ক কার্যকরে আইনের আশ্রয় নিতে হবে ট্রাম্পকে, প্রয়োজন হবে কংগ্রেসের সমর্থনও। সতীর্থ কর্মকার জানাচ্ছেন বিস্তারিত। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর গেল বছরের 2 এপ্রিল ঢালাওভাবে সব দেশের পণ্যে বাণিজ্য শুল্ক আরোপ করেন ট্রাম্প। ওই দিনটিকে আমেরিকার স্বাধীনতা দিবস হিসেবে অভিহিত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও সুপ্রিম কোর্টের রায়ে ভেস্তে যেতে বসেছে ট্রাম্পের নয়া শুল্ক নীতি। গেল শুক্রবার বিভিন্ন দেশের পণ্যে আরোপ করা ট্রাম্পের শুল্ককে অবৈধ ঘোষণা করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। রায় বলা হচ্ছে, ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট প্রয়োগ করে ওই শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প, কিন্তু এই আইন মার্কিন প্রেসিডেন্টকে শুল্ক আরোপের ক্ষমতা দেয় না। সুপ্রিম কোর্টের 9 বিচারপতির মধ্যে 6 জন ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপকে অবৈধ ঘোষণার পক্ষে মত দিয়েছেন। বিশ্লেষকরা মনে করেন সুপ্রিম কোর্টের এই রায় দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রশাসনের জন্য সবচেয়ে বড় ধাক্কা। ট্রাম্পের অতিরিক্ত শুল্কের চাপে যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব দেশ বাণিজ্য চুক্তি করেছিল এই রায়ের কারণে তা ভেস্তে যাওয়ারও আশঙ্কা আছে। কিন্তু এসব শঙ্কা উড়িয়ে দিয়েছেন ট্রাম্প, বরং এই রায়কে এক প্রকার চ্যালেঞ্জ করে সব দেশের পণ্য আমদানিতে বিদ্যমান শুল্কের ওপর নতুন করে বাড়তি 10% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। আরও দাবি করেছেন বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য চুক্তি হয়েছে তার বেশিরভাগই বহাল থাকবে। বিশেষভাবে উল্লেখ করা হয়েছে ভারত, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের নাম। Straight across the board, which was the absolute right to do. And that's taking place. It's a lot of money coming into our country. And then during that period of about 5 months, we are doing the various investigations necessary. তবে গেল এপ্রিলের আগে থেকে ধার্য করা শুল্কের সঙ্গে নতুন 10% শুল্ক কার্যকরে আইনের আশ্রয় নিতে হবে ট্রাম্পকে। সেকশন 122 এর আওতায় 150 দিনের জন্য যে কোনো দেশের পণ্যে সর্বোচ্চ 15% শুল্ক আরোপের ক্ষমতা আছে মার্কিন প্রেসিডেন্টের। যদিও এখানে কংগ্রেসের সমর্থন প্রয়োজন হবে ট্রাম্পের। বিবিসির তথ্য, এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্রে এই আইনের কোনো ব্যবহারিক প্রয়োগ দেখা যায়নি। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এবার খেলার খবর। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী মার্চে বাংলাদেশে আসবে পাকিস্তান ক্রিকেট দল। শুক্রবার এক বিবৃতিতে পাকিস্তান সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সূচি অনুসারে আগামী 9 মার্চ বাংলাদেশে পা রাখবে সালমান আলী আখার দল। এবার 11, 13 ও 15 মার্চ 3টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে 2 দল। সবগুলো খেলা অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচ দুপুর 2:15টায় শুরু হবে।
এ ছিল এখন ঢাকায় এখন টেলিভিশন। ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।